নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি একটি বিশেষ প্রতিবেদন নিয়ে একটি আলোচনা। এই আলোচনা নিয়ে আমরা বিগত দিনও আপনাদের সামনে আলোচনার কিছু প্রাথমিক পর্ব তুলে ধরেছিলাম। ছিল সেটি বাংলাদেশের নির্বাচনকে নিয়ে এবং প্রত্যাশিত সরকার গঠন হওয়ার পর কি হবে সেই সব আলোচনা আমরা সেখানে করেছিলাম। আজকে নতুন সরকার গঠন হওয়ার পর বাংলাদেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, সেটা রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় সবটা নিয়ে গোটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর সেই আলোচনায় আমার সঙ্গে আজকে রয়েছেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক মানস পাল মহাশয়। ওনাকে স্বাগত জানাই নিউজ নয়ের পর্দায়। নমস্কার দাদা। আজকে প্রথমেই আমরা যেই কথায় যাব, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে শপথ নিয়েছেন। তিনি কি পারবেন বাংলাদেশের সঙ্গে আগের যে সম্পর্ক ছিল ভারতের সেই অবস্থানটা আবার পুনরায় ফিরিয়ে আনতে? বাংলাদেশের সঙ্গে যে ভারতের সম্পর্ক, এটা একরকম তো সবসময় ছিল না, ওঠানামা ছিল সবসময়ই। এরশাদের আমলে একরকম ছিল, বিএনপির আমলে একরকম ছিল, আবার আওয়ামী লীগের সময় আরেক রকম ছিল। কিন্তু মোহাম্মদ ইউনূসের সময়ে যে গভর্নমেন্ট বাংলাদেশে ছিল, ইফ ইউ কল ইট এ গভর্নমেন্ট এট অল, তো এসব একদম পুরো তোলানিতে এসে ঠেকে যায়। কোনো সম্পর্কই সেই অর্থে ছিল বলে মনে হয় না। এখন তারেক রহমান এসছেন। তারেক রহমানের আসার পর সঙ্গে সঙ্গেই আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানিয়েছেন। আমাদের স্পিকার তার সোয়ারিং ইন সেরিমনিতে গিয়েছেন, আমাদের ফরেন সেক্রেটারি গিয়েছেন। তো ন্যাচারালি আমাদের দিক থেকে একটা পজিটিভ সংকেত দেয়াই হচ্ছে যে আমরা ভালো সম্পর্ক চাইছি। এবং তারেক রহমানও এরকমই ইঙ্গিত দিচ্ছেন। তিনি বলছেন যে সব দিকে ব্যালেন্স করেই চলবেন এবং পার্শ্ববর্তী দেশগুলির সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এতে কতটুকু সামনে বা আমাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে সেটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আমি যেটা আগেও বলেছি, আগের ইন্টারভিউতে বলেছি যে একটা ওয়ার্কিং রিলেশনস তো অবশ্যই তৈরি হবে এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই। একটু আলাপ আলোচনা চলবে, পণ্য আদান প্রদান বাড়বে, যেসব জায়গায় ভিসা, মেডিকেল ভিসা বা অন্যান্য ভিসা যেগুলো আটকে আছে সেগুলো হয়তো একটু ওপেন করা হবে। সবগুলো ধীরে ধীরে হবে, এক রাত্রিরেই কিছু তো হবে না। আর তারেক রহমানের পক্ষ থেকে ভারতের সঙ্গে সম্পর্ক কতটুকু ভালো করা যাবে সেটা নির্ভর করছে অনেক কিছুর উপর। শুধু উনি চাইলেই তো, বিএনপি চাইলেই তো হবে না। যে কোনো একটা ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক সম্পর্ক, তারপর একটা বাইল্যাটারাল রিলেশনস বিভিন্ন রকম, যেমন ব্যবসা বা অন্যান্য দিক থেকে পিপল টু পিপল রিলেশনস, সব কিছুই নির্ভর করবে তার বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে আভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিস্থিতি, সোশিও রিলিজিয়াস যে সিচুয়েশন, এটার উপর নির্ভর করেই অনেকটা নির্ভর করবে। তবে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের আভ্যন্তরীণ ইন্টারনাল যে ল্যান্ডস্কেপ, সোশিও পলিটিক্যাল এবং রিলিজিয়াস যে ল্যান্ডস্কেপ, এটা অনেকটাই পাল্টে গেছে। এটা থেকে বেরোনো তারেক রহমানের পক্ষে একটু কষ্টকরই হবে, কারণ জামাত একটা বড় অপোজিশন হয়ে এসছে এখানে। খুব বেশি সিট হয়তো পায়নি, তাদের মতো বিএনপির মতো সেই লেভেলে হয়তো যেতে পারেনি, সম্ভবত 77 ও 76 সিটস পেয়েছে। সব কিছু মিলিয়েই জামাত তো খুবই চাপে রাখবে, এটা একটা দিক। দুটো দিক হচ্ছে, জামাত চাপে রাখবে মানে পাকিস্তানের ইন্টারেস্ট দেখেই চাপে রাখবে, সেটা একটা দিক। তাছাড়া আরও অনেক প্লেয়ার্স রয়ে গেছে যেগুলো ইন্টারন্যাশনাল প্লেয়ার্স যারা আছে, যেমন আমেরিকা, ইউএসএ বা চাইনিজ ইন্টারেস্টে কীভাবে এখানে কাজ করবে সেটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা বুঝতে গেলে জিও স্ট্র্যাটেজিক বা জিও পলিটিক্যাল যে সিনারিও, এটা একটু স্পষ্ট ধারণা না থাকলে একটু বোঝা কষ্ট কিভাবে এটা হবে। যেমন চাইনিজ ইন্টারেস্ট এবং ইউএসএর ইন্টারেস্ট ক্ল্যাশ করছে, কোথাও করবে। কারণ যে চাইনিজ যে বিআরআই যেটাকে বলে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস যেটাকে বলে, এটাকে কাউন্টার করার জন্য ইউএসএ মরিয়া হয়ে উঠেছে। ওরা সাউথ চায়না সিতে তারা যেতে চাইছে, ইস্ট চায়না সিতেও ওরা এগোতে চাইছে। তো এটার জন্য বে অফ বেঙ্গলে তাদের একটা বড় ইসে লাগে, মানে ইনফ্লুয়েন্স তৈরি করতে হয়। এটা
চায়না অলরেডি তৈরি করে নিয়েছে অনেকটা, হাম্বানটোটা পোর্ট বা বিভিন্ন পোর্টগুলি যেগুলো করেছে ওই দিক দিয়ে। আহ, তো এটা করে নিয়েছে, এটাকে কাউন্টার করতে গিয়ে ইউএসএকেও বাংলাদেশের উপর অনেকটাই নির্ভর করতে হচ্ছে, কারণ মালাক্কা স্টেট দিয়ে যে চাইনিজ ভ্যাসেলসগুলো ফুয়েল নিয়ে যায়, এগুলো এগুলো অনেক বড় ব্রডার পার্সপেক্টিভে, এটা এত আলোচনার সুযোগ এখানে নেই। বাট ইন এনি কেস এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার, পার্টিকুলারলি পোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে চাইনিজ এবং ইউএস ইন্টারেস্ট খুব বিশেষভাবে জড়িত, চিটাগং পোর্ট ইত্যাদি। তো ন্যাচারালি এই জায়গাতে এই দুটো মেজর পাওয়ার যেখানে বা একটা তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়ে গেছে, বাংলাদেশ সেন্ট্রিক একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়ে গেছে, সেখানে আমাদের রোলও রয়ে গেছে। আমরাও চাইছি চিটাগং পোর্ট, আমরাও ডেভেলপমেন্ট করতে চেয়েছিলাম চিটাগং পোর্ট হোয়াটএভার। তো এইগুলো হয়নি কিছুটা, বা আমাদের এই জায়গাটা আটকে যাওয়ায় আমাদের সেই ঘুরে ফিরে মিয়ানমার হয়ে সেই সিটুয়ে পোর্টে যেতে হয়েছে। তো এইগুলো তো আছেই, মানে সমস্ত কিছু মিলিয়েই তারেক রহমানের যে ইন্টারন্যাশনাল যে রিলেশনস তৈরি করতে গেলে তার অনেক জিনিসগুলো দেখতে হবে, অনেকগুলো এগুলোর একটা ইম্পর্টেন্স রয়ে গেছে। শুধু বাংলাদেশে ভারতের সঙ্গে আমি আজকেই ভালো সম্পর্ক চাইবো আর কালকে ভালো সম্পর্ক চাইবো না, এরকম নয় ব্যাপারটা। ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড, মেনি ফ্যাক্টরস আর ইনভলভড দেয়ার। তারপরে একটা জিনিস মনে রাখতে হবে, এটা খুব ইন্টারেস্টিং এবং রাদার কনফিউজিং আই উড সে, যে খলিলুর রহমান যিনি ইউনুস গভর্নমেন্টের পররাষ্ট্র বিষয় বা সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন ইত্যাদি ছিলেন, তাকে পররাষ্ট্রমন্ত্রী করে এনেছে খলিলুর রহমান, মানে মোহাম্মদ ইউনুস থেকেই নিয়ে এসছে ওকে। খলিলুর রহমান হয়তো ওনার পড়াশোনা বা ওনার কর্মজীবন অনেকটাই কেটেছে ইউএসএতে। আবার উনি বা ইন্ডিয়াতে এসব ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে অজিত ডোভালের সঙ্গে মিটিং ফিটিং করে গেছেন ইলেকশনের আগে। দেয়ার আর টু মেনি থিংস আর হ্যাপেনিং বিহাইন্ড দি কার্টেন্স। তো আমরা সঠিকভাবে এই মুহূর্তে, আমরা সাধারণ মানুষ তো ওইভাবে আমরা ঠিক জানি না, কিন্তু মেনি থিংস আর ইভলভিং ভেরি ফাস্ট, খুব তাড়াতাড়ি করতে হবে এটা। এবং বা সেই অর্থে তারেক রহমানের হাতে আমার মনে হয় না 7-8 মাস সময় আছে, এর মধ্যে অনেকগুলি কাজ করতে হবে তাকে। তার ইকোনমিকটা একদম ভেঙে পড়েছে, ইকোনমিটা পুরোটাই ভেঙে পড়েছে। এই যে ইলেকশনের আগে যে একটা সিক্রেট এগ্রিমেন্ট হয়েছে ইউএস এর সঙ্গে, মোহাম্মদ ইউনুস যা করে গেছেন তাতে দেখা যাচ্ছে সময় গম কিনতে হবে ইউএসএ থেকে, ওই রাশিয়া বা ইউক্রেন থেকে গম কেনা যাবে না, মিডল ইস্ট বা আফ্রিকা ওইসব জায়গা থেকে তেল আনতে পারবে না, ফুয়েল আনতে পারবে না, গ্যাস আনতে পারবে না, এগুলো আনতে হবে আমেরিকা থেকে। এবং এগুলো অনেক বেশি দামে, মানে কয়েক বিলিয়ন, মানে $1,000 বিলিয়ন উপর একটা এক্সট্রা এডিশনাল চাপ পড়ে যাচ্ছে এবং মানুষের ক্রয় ক্ষমতার উপরে এটার একটা বিশাল ইম্প্যাক্ট হবে। ইন দ্যাট কেস একটা গ্রোয়িং রিজেন্টমেন্টও তৈরি হতে থাকবে, যেটা জামাত বা অন্যান্য যে আইএসআই তারা এটা কাজে লাগানোর চেষ্টা করবে। এটা একটা জিনিস। ইকোনমিটা খুব ইম্পর্টেন্ট, সিরিয়াসলি ইম্পর্টেন্ট একটা চ্যালেঞ্জ তারেক রহমানের কাছে এই মুহূর্তে। বাংলাদেশের ইকোনমি ইজ কোলাপসিং, এর মোর ওভার দিস তাদের ইকোনমিটা মূলত গার্মেন্টসের উপরই বা নির্ভর করে হচ্ছে। তো এটাকেও একটু ডাইভার্সিফাই করার চেষ্টা করবেন, এটা একটা দিক। ইকোনমি ইজ ভেরি ইম্পর্টেন্ট তার কাছে এই মুহূর্তে। মূল কথা হলো যে ইকোনমি ভেরি চ্যালেঞ্জের মুখে, বাংলাদেশের উপর ডেপ্ট এবং বাংলাদেশের ক্রয় ক্ষমতা, মানুষের ক্রয় ক্ষমতা উপরে একটা চাপ পড়বে, এটাতে একটা বড় রিজেন্টমেন্ট সামনেই তৈরি হতে শুরু করবে। ইকোনমি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। এটাকে তারা ক্রমান কীভাবে অ্যাড্রেস করবেন এটার উপর নির্ভর করবে অনেকটাই। তারপর গেল ধরো আরেকটা জিনিস, যে পুলিশিং সিস্টেম, ল অ্যান্ড অর্ডার সিস্টেমটা। তো পুলিশ সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি হয়েছিল পুলিশের উপর, মেরে ঝুলিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। আপরাইজিংয়ের পর যা হয়েছে, থানা টানা সব অনেক থানা পুড়িয়ে দিয়েছে, পুলিশ মেরে দিয়েছে, আর্মস লুট করে নিয়েছে। পুলিশিং ব্যবস্থা ছিল না, মোহাম্মদ ইউনুসের সময় পুলিশিং ব্যবস্থা ছিল না। হোয়াট এভার দিস ল অ্যান্ড অর্ডার ওয়ার being maintained, it was maintained by the army itself. So army will be going back to the barrack now. তো পুলিশ সিস্টেমটাকে পুরো রিভাইভ করতে হবে। পুরো ডিমোরালাইজড একটা পুলিশ সিস্টেম নেই অ্যাকচুয়ালি, ইট হ্যাজ কলাপসড, ইট হ্যাজ ফুললি কলাপসড ইন বাংলাদেশ। তো এটাকে আবার রিভাইভ করতে হবে, রিভাইভ করে আনতে হবে। তারপর আরও অনেক কিছু রয়ে গেছে, যেমন এই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে গেলে, আমি যদি বলি আবার কূটনৈতিক রাজনৈতিক সম্পর্ক যদি আমি এগুলো ছেড়েই দিলাম, এগুলো তো অনেক বড় ব্যাপার, এগুলো তারা চিন্তা করবেন কিভাবে করবেন, অনেকগুলি প্যারামিটার্স, অনেকগুলি ফ্যাক্টরস কাজ করবে ওইখানে।
কিন্তু আরেকটা জিনিস যেটা দেখার বিষয় যে ওখানে যে হিন্দু পারসিকিউশনস যেগুলো হয়েছে, এই যে মব অ্যাটাকস হয়েছে, এগুলোর কতটুকু শাস্তি হয়েছে, এই জন্য আমার মনে হয় যে তারেক রহমান হয়তো করার চেষ্টা করবেন, যেটা বা করা উচিত বলে মনে হয়, মানে আমাদের পক্ষে থেকে যা আমাদের আমাদের উচিত বলে আমাদের মনে হয়, সেটা হলো গিয়ে একটা ফাস্ট ট্র্যাক প্রসিকিউশনের একটা ব্যবস্থা করা। সমস্ত যতগুলো কেস আছে, যেগুলো মানে পলিটিক্যাল কেস যেগুলো আছে, রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে যাদের ধরে নেওয়া হয়েছে, রাখা হয়েছে, অনেকেই আছেন বিখ্যাত বিখ্যাত লোক জেলে ভরে দিয়েছে আওয়ামী লীগ করতেন বলে। তো তাদের জন্য একটা জাজ রিলেটেড মানে জাজ ল্যাড মানে একটা এনকোয়ারিজ, একটা প্যানেল তৈরি করা, কমিশন তৈরি করা, হ্যাঁ, কোনো একজন সুপ্রিম কোর্টের বিচারপতি দিয়ে কমিশন তৈরি করে এগুলোকে আবার পুনরায় দেখা, এগুলির ব্যাপার রয়ে গেছে। তো যেহেতু আওয়ামী লীগের কথা উঠলো এই মুহূর্তে, প্রায় 2 দশক পরে এবার বিএনপি বাংলাদেশে এসছে, সরকার গঠন করেছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ। তো রাজনীতিতে ফিরে আসার কি কোনো রকম সম্ভাবনা রয়েছে আওয়ামী লীগের? এটা একটা সম্ভাবনা বা ইঙ্গিত, খুবই সূক্ষ্ম বলা যেতে পারে, একটা ইঙ্গিত দেখা যাচ্ছে যে হয়তো আওয়ামী লীগকে আনার একটা চেষ্টা করা হতে পারে। কারণ বেশ কয়েকটা জায়গাতে আওয়ামী লীগের অফিস টফিস খুলতে দিয়েছে, ওরা খুলেছে 2-1টা জায়গাতে, আমি যা দেখলাম বাংলাদেশের নিউজ পেপারে। তো বাংলাদেশে আওয়ামী লীগের নাই করে এখন 32-35% ভোটস রয়ে গেছে। এই যে 30-35% পপুলেশনের সাপোর্ট বেসকে তুমি একদম পুরো আলাদা রেখে, ঠিক আছে, একটা ইলেকশন না হয় করাই গেল, একটা ডামাডুলের, এটা তো আর গভর্নমেন্ট ছিল না, এটা মোবোক্রেসি ছিল ইউনুসের আন্ডারে। তো ওই সময়টাতে না হয় করাই গেল আওয়ামী লীগকে ছেড়ে। কিন্তু আওয়ামী লীগ ইজ এ ওয়েল রুটেড অর্গানাইজেশন, না, এটা ওয়েল রুটেড পলিটিক্যাল পার্টি। সেটা আজকে থেকে নয়, সেটা বহু আগে থেকে। তারা সেই পাকিস্তান আমলেই বুটে জিতেছে, ঠিক আছে, 70 ইলেকশনসেই তো জিতে আসছে আওয়ামী লীগ, হ্যাঁ, পাকিস্তান। তো সে যাই হোক, তো এত বছরের একটা স্ট্রংলি রুটেড পলিটিক্যাল পার্টিকে ছাড়া, যার এত একটা নাই করে 30-40% একটা পার্সেন্টেজ রয়ে গেছে তার সাপোর্ট বেস, তাকে ছাড়া তুমি পুরো বাংলাদেশের রাজনীতি করবে, এটা হয় না। কোনো না কোনোভাবে একটা রিফ্লেকশনস ঘটবে, কোনো না কোনোভাবে একটা আপরাইজিং ঘটবে, কোনো না কোনোভাবে এটার একটা কিছু হবে, বা পলিটিক্যাল রিঅ্যালাইনমেন্টস হয়ে যেতেই পারে। এটা ভাবার কোনো কারণ নেই যে আসবেই না। আওয়ামী লীগ আসবে, হয়তো কিছুদিন দেরি হতে পারে। অ্যান্ড যদি জামাত বেশি উল্টোপাল্টা করে, এবং জামাত সেটা করার সম্ভাবনা রয়ে গেছে, জামাত যদি বেশি উল্টোপাল্টা করে, যদি তারেক রহমানের উপর যদি প্রেশার সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে দেয়ার ইজ এভরি পসিবিলিটি, টু মাই পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্যাট BNP will try to bring Awami League into the picture, and some understanding will be made. Somehow, some political space will be given to Awami League in Bangladesh politics. এটা সম্ভাবনা রয়ে গেছে বলে আমি মনে করি। আওয়ামী লীগ হয়তো আসবে, এই মুহূর্তে হয়তো এই গভর্নমেন্ট এসছে আর আওয়ামী লীগকে নিয়ে এসছে এরকম তো নয়, এরকম হবেও না। তাহলে একটা শকটা অ্যাবজর্ব করতে পারবে না পলিটিক্যালি অ্যান্ড আদারওয়াইজ। কিন্তু এমন একটা স্পেস তৈরি করে দেবে যাতে আওয়ামী লীগ এসে ঢুকতে পারে, এবং আওয়ামী লীগ আসবেই, আজ হোক কাল হোক, বাংলাদেশের পলিটিক্সে আসবে। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি হবে না, বেশি দিন চলতে পারে না। আওয়ামী লীগ যেহেতু আসলো, আসি শেখ হাসিনার কথায়। শেখ হাসিনা ইস্যুতে আইনের পথে হাঁটবে সরকার, একটি সাংবাদিক সম্মেলনে তারেক রহমান এই বক্তব্যটি করেছেন। তো এই ইস্যুতে সংঘাত না সমঝোতার পথে হাঁটবে ভারতের কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার? প্রথম কথা হলো যে আইনের পথে চলবে, এটা ভ্যাগ টার্ম, আইন কিভাবে চলবে, এগুলি অনেক কিছু, আইনের অনেকগুলি ব্যাখ্যা আছে। এখন ভারতের এই যে এক্সট্রাডিশন ট্রিটির ব্যাপার আছে, এগুলো আছে, অনেকগুলো ব্যাপার আছে, অনেকগুলো সে আছে। উনি কি প্রেক্ষাপট মানে নিয়ে, সেটা কি দৃষ্টিভঙ্গিতে উনি সেই কথাটি বলছি, প্রথমেই দেখতে হবে কিনা এই যে আসলে যে আওয়ামী লীগ এখন ভারত সরকার কখনোই শেখ হাসিনাকে এমন পরিস্থিতিতে পাঠাবে না বাংলাদেশে যাতে তার পানিশমেন্ট হয়ে যেতে পারে, মানে ফাঁসি হয়ে যেতে পারে ইত্যাদি, কখনোই দেবে না। ইট ইজ আ সিম্পল এজ দ্যাট। এটার বিষয়ে কোনো সন্দেহ রাখার কোনো অবকাশ নেই। এখন তারেক রহমান হয়তো এটা নিয়ে খুব বেশি পার্সিউ করবেনও না, এটা করার সুযোগ নেই। কিন্তু
এটা হতে পারে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং যদি তারেক রহমানের সঙ্গে যদি ভারতীয় বা পিএনপি গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে যদি ইন্ডিয়ান গভর্নমেন্টের যদি কোনো একটা আলোচনা বা আন্ডারস্ট্যান্ডিং হয় যে এই যে ফাঁসির আদেশটা হয়েছে এটা কতটুকু লিগালি ইসে মানে অ্যাপ্রুভড আর কি, এটা যাচাই মানে করে দেখতে হবে। এটা দেখতে হবে। এই জন্য কোনো হয়তো একটা কমিশন হবে বা নতুন করে একটা কিছু হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে শেখ হাসিনা কিন্তু ভারতের সেই অর্থে পালিয়ে আসেননি, বা বাংলাদেশের এয়ারফোর্স তাকে নিয়ে এসে এখানে পৌঁছে দিয়েছে। বাংলাদেশের এয়ারফোর্সের প্লেন ওকে শেখ হাসিনাকে ইন্ডিয়াতে এনে তার মানে কি বাংলাদেশের একটা রাষ্ট্রীয় সাপোর্টে উনি এসছেন ইন্ডিয়াতে। তো এইখানে উনি পালিয়ে আসেননি, ফলে এক্সট্রাডিশনের ব্যাপারে একটু ব্যাপার রয়ে গেছে। ইন এনি কেস শেখ হাসিনার ব্যাপারে তারেক রহমান এই মুহূর্তে তারেক রহমান এটাকে কোনোভাবেই পারসিউ করবেন না যে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতেই হবে এবং তাকে ফাঁসি দিতেই হবে। এটা যদি হয় তাহলে ইট উইল ক্রিয়েট হিউজ প্রবলেম for Tarek Rahman and BNP, and entire Bangladesh again will plunge into serious chaos and all, এবং ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি হয়ে যাবে সেই ক্ষেত্রে। তো উনি হি উইল বি সফট প্যাডালিং অন দ্যাট। আমার মনে হয় তারেক রহমান এটা নিয়ে বেশি চাপ সৃষ্টি করবেন না, এটা কথা বলবেন না। আর হয়তো ভেতর কোনো আন্ডারস্ট্যান্ডিং এর পর কয়েক মাস পর কোনো একটা কমিশন করে বা কোনো একটা, আমি তো লিগ্যাল এক্সপার্ট নই, কোনো একটা পথ বের করে আইনি পথ বের করে এই যে ফাঁসির আদেশ এগুলি রদ করিয়ে দেওয়া হবে। একটা জিনিস মনে রাখতে হবে, এই যে লুৎফুর বাবর যে মন্ত্রী হচ্ছেন উনিও কিন্তু ফাঁসির আসামি ছিলেন, ইত্যাদি ছিলেন। ইনি গেছে এরকম অনেক ফাঁসির আসামি বেরিয়ে গিয়ে এখন মন্ত্রী এমপি হয়ে গেছে জেল থেকে বেরিয়ে গিয়ে। তো শেখ হাসিনার ক্ষেত্রে আমার মনে হয় না, ভারত তো এমনিতে দেবেই না, আর তারেক রহমানও এটা নিয়ে খুব বেশি পার্সিউ করবেন না এই মুহূর্তে। মানে বলা যেতে পারে সংঘাতটার পার্সেন্টেজটা কম, সমঝোতার দিকেই হয়তো বা এগিয়ে যেতে পারে, সমঝোতার দিকেই এগিয়ে যাবে। তো সংঘাতের কোনো সুযোগ নেই। শেখ হাসিনা নিয়ে সংঘাত এখন তারেক রহমান করবেন না, এতটুকু বোকা তিনি নন। আচ্ছা, বাংলাদেশ ফার্স্ট বিদেশ নীতি তারেক সরকারের, তো কি বার্তা সেটি নয়াদিল্লির জন্য? মানে ব্যাপারটা কি বাংলাদেশ ফার্স্ট, এটি এই বক্তব্যটি তিনি তারেক রহমান দিয়েছে বিদেশ নীতি নিয়ে, তো নয়াদিল্লির জন্য এটা কি বার্তা? না, যে কোনো কান্ট্রিরই তো তার কান্ট্রি ফার্স্ট হবে, এটা তো এটাই এক্সপেক্টেড। ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া ফার্স্ট, আমেরিকার জন্য আমেরিকা ফার্স্ট, বাংলাদেশের জন্য বাংলাদেশই ফার্স্ট হবে। বাংলাদেশ তার সার্বভৌম একটি রাষ্ট্র, তার স্বার্থ সে অবশ্যই দেখবে, তার যেখান থেকে ভালো স্বার্থ তার পূর্ণ হয়, যেখানে সে সুযোগ সুবিধা পায়, তাদের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, এগুলো তার দেখার দায়িত্ব। এজন্যই মানুষ তাদের ভোট দিয়ে পাঠিয়েছে। ফলে ন্যাচারালি ফর তারেক রহমান বাংলাদেশ ফার্স্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটাই হওয়া উচিত। এখন এটার ইসেটা কেন, এই বক্তব্যটা কেন আসছে, কেন এটা আলোচনার মধ্যে আসছে, এটার কারণ হলো এই জামাত ইসলামী হলো পাকিস্তানপন্থী সমস্ত কিছু, পাকিস্তানিরা এসে এই করেছে সেই করেছে। মোহাম্মদ ইউনুসও পাকিস্তানপন্থী, উনিও এই করেছেন, সঙ্গে উনি আবার ইউএসএ পন্থীও বটে। তো সমস্ত কিছু মিলে সবাই চাইছে, ওই যে আগে যা বললাম না, চায়না চাইছে ধরতে পাকিস্তান বাংলাদেশকে। বাংলাদেশ ইজ ভেরি স্ট্র্যাটেজিক লোকেশনের জন্য, বে অফ বেঙ্গলের স্ট্র্যাটেজিক লোকেশনের জন্য, বা আসিয়ান এন্ট্রেন্সের জন্য তার একটা স্ট্র্যাটেজিক লোকেশন। আমাদের যেমন ইন্টারেস্ট বাংলাদেশের প্রতি রয়ে গেছে, কারণ ওই যে চিটাগং পোর্ট আমরা চাই, নর্থ ইস্ট ইত্যাদি, ইটস স্ট্র্যাটেজিক পয়েন্টের জন্য আমরা সবাই বাংলাদেশকে আমরা আমাদের বন্ধু হিসাবে চাই। চায়না চায়, ইউএসএ চায়, পাকিস্তান তো আছেই। পাকিস্তানের অবশ্য তার কারণ অন্য, কিন্তু সবাই চায়। এই মুহূর্তে তো তাকে একটা ব্যালেন্স করে চলতে হবে। এই মুহূর্তে আমি পুরোপুরি ইন্ডিয়ান হয়ে যাব, এটা আমি যে আগে বললাম পুরোপুরি প্রো ইন্ডিয়ান হয়ে যাব, এটা ভাবা উচিত হবে না। হ্যাঁ, প্রো ইন্ডিয়ান হয়ে গেলে তার একটা আলাদা রিয়াকশনস তৈরি হয়ে যাবে। এই মুহূর্তে ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের সবাই বিএনপি এসে আর হয়ে গেছে, প্রো ইন্ডিয়ান হয়ে গেছে। ফর দ্যাট ম্যাটার আওয়ামী লীগ এলো, একটা পুরোপুরি প্রো ইন্ডিয়ান আগের মতো একটা ভারত ভালোবাসার একটা যে ব্যাপার ছিল, এটা ওরকম থাকতো, এরকমও নয়, এটাও পাল্টে যেত। আর বিএনপির ক্ষেত্রে তো পাল্টে যাবেই, জামাত তো আসেইনি। তো ইন দ্যাট কেস একদম এই মুহূর্তে একদম প্রো ইন্ডিয়ান হয়ে যাব, এটা ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, এটা হওয়া উচিতও নয়, কারণ বাংলাদেশে একটা স্টেবিলিটি আনতে গেলে, পলিটিক্যাল স্টেবিলিটি আনতে গেলে, সোশিও রিলিজিয়াস একটা স্টেবিলিটি আনতে গেলে
এই মুহূর্তে তাকে ব্যালেন্স করেই চলতে হবে। বাংলাদেশ ফার্স্ট বলেই করতে হবে, বাংলাদেশের ইকোনমি করতে হবে, ল অ্যান্ড অর্ডার ঠিক করতে হবে, যত ক্রাইম হয়েছে, ক্রিমিনালসগুলো যেগুলো সন্ত্রাসীগুলো যেগুলো বাইরে আছে তাদের ঢুকাতে হবে, আবার আইন শৃঙ্খলা, অর্থনীতি এগুলি সব ঠিক করতে হবে, এডুকেশন ঠিক করতে হবে। এডুকেশনের জন্য যে নতুন মিনিস্টার এসছেন, আমি শুনছিলাম ওনার যে এডুকেশনটাকে পুরোপুরি আগা পাঁচতলা পাল্টাতে হবে বাংলাদেশে, উনি বলছিলেন। ইটস এ গুড সাইন। বাংলাদেশের এডুকেশন সিস্টেমটাকেই পাল্টাতে হবে। এটা একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। নাহলে ইউনিভার্সিটির ভেতরে একটি পাগল ছেলেকে খুন করে দিচ্ছে সবাই মিলে, কিছুক্ষণ খাওয়াচ্ছে আবার মারছে, খাওয়াচ্ছে আবার মারছে, হ্যাঁ, এই করে করে তাকে খুন করে দিল। তারপর দেখবে ওই যে আপরাইজিং এর পর স্কুল কলেজের মেয়েরা, ছেলেরা, ভালো ঘরের ছেলেরা মেয়েরা গিয়ে লুট করছে গণভবন, কি সুটকেস নিয়ে যাচ্ছে। একজন অঙ্কোলজিস্ট, নাম করা একজন মহিলা ক্যান্সারের ডাক্তার, সে এই সুটকেস এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে ওখান থেকে। এই যে তুমি যদি ছবিগুলো ওই সময় ছবিগুলি যদি দেখো ভালো করে ছেলেরা চলে আসছে হয়তো BMW চালিয়ে, চলে আসছে হয়তো অডি চালিয়ে, এসে গাড়ি রেখে ওইখান থেকে হাঁস চুরি করছে, ওই শাড়ি চুরি করছে, এই চুরি করছে, সেই চুরি করে, আবার এগুলো ডিসপ্লে করে বেশ গর্বের সঙ্গে দেখাতে দেখাতে যাচ্ছে। তো এই যে একটা সিস্টেম, এইগুলো তো এই বোঝাই যাচ্ছে যে এডুকেশন সিস্টেমটাই কোথাও না কোথাও গলদ রয়ে গেছে। নাহলে ইউনিভার্সিটি স্টুডেন্টরা এরকম করতে পারে, কি কলেজের স্টুডেন্টরা এরকম ভালো ভালো করে ওয়েল অফ পরিবারের একজন অঙ্কোলজিস্ট, একজন ক্যান্সার বিশেষজ্ঞ, সে এরকম করতে পারে। কোথাও গলদ রয়ে গেছে না এডুকেশন সিস্টেম। এইবার আমি আজকে না কালকে যেন শুনছিলাম যে এডুকেশন মিনিস্টার আহসান লিটন আর মিলন বোধহয় ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাংলাদেশের যে নতুন আহসান সামথিং সম্ভবত, তিনি বলছেন যে পুরো আগাবাস্তলা পাল্টাতে হবে। এখন বাংলাদেশের এডুকেশনে এই বায়োকেমিস্ট্রি, তারপর AI এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। তো ন্যাচারালি সব জায়গাতেই এটা পরিবর্তন আনতেই হবে তাকে। আচ্ছা, আজকে আলোচনা আমি একদম শেষে যাচ্ছি। ত্রিপুরার বাংলাদেশের সঙ্গে একদম পার্শ্ববর্তী ত্রিপুরা, তার মধ্যে সম্পর্কটাও দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক, বিভিন্ন প্রকল্প, আন্তর্জাতিক প্রকল্প আমাদের এই রাজ্যের সরকারও গ্রহণ করেছিলেন। তো সেই দিকে ভবিষ্যতে এতদিন পর্যন্ত কিন্তু সেগুলো সব বন্ধ। তো ভবিষ্যতে ত্রিপুরার সঙ্গে আন্তর্জাতিক প্রকল্পগুলোর ভবিষ্যৎটা ঠিক কী হবে বাংলাদেশ? ত্রিপুরার সঙ্গে তো বাংলাদেশের সম্পর্ক আসলে অন্যান্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সম্পর্কের মতো নয়। এখন গোয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এরকম নয় তো আমাদের, বা তামিলনাড়ুর সঙ্গে যে সম্পর্ক, আমাদের সঙ্গে তো অন্যরকম সম্পর্ক। আমাদের সম্পর্ক আসলে নারীর সম্পর্ক। হ্যাঁ, বাংলাদেশের ভেতরে আমাদের ছিল, জমিদারি ছিল আমাদের রাজার, আমরা ওইখান থেকেই এসেছি। ত্রিপুরার ভেতরেও এক সময়, বা ওই সময় যদি আমি হরিকেল সমতল, ওই সময় মানে এনশিয়েন্ট কিংডমসগুলির কথা ধরি, ত্রিপুরাতে তাদের এই সমতল ত্রিপুরাতে তাদের রাজত্ব ছিল, যে তুমি বক্সনগর দেখতে পারো, পিলাক দেখতে পারো, এগুলো। তো বাংলাদেশ জিওগ্রাফিক্যালি আলাদা হলো, তো আমাদের ম্যান টু ম্যান রিলেশনস সবসময়ই ছিল। 71 ওয়ারে আমরা সবচেয়ে বেশি করেছি, কন্ট্রিবিউট করেছি। আমাদের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল বাংলাদেশ ওয়ারে। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কটা একদম আত্মিক, একদম খুবই আত্মিক, এবং দুই ভাইয়ের মতোই বলা যেতে পারে। হয়তো একটু হারিয়ে গেছিল সেই ইয়েটা কিছুদিনের জন্য। তো সে যাই হোক, কিন্তু এগুলো তৈরি করতে গেলে, আবার নতুন করে তৈরি করতে গেলে, এই যে বললাম এক্ষুনি আমি চাইলাম মস্তিষ্ক খুলে দাও, তারেক ভাই খুলে দিলেন, এরকম তো হবার কথা নয়। তাকে অনেক চিন্তা করতে হবে। কারণ আমাকে চিটাগং পোর্টটা যদি আমি চাই, চিটাগং পোর্ট ইজ এ ভেরি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট বা ফ্যাসিলিটিস। হ্যাঁ, নট অনলি নর্থ ইস্ট, চায়নার জন্য। চায়না এটা কুনমিন থেকে ট্রাই ন্যাশনাল হাইওয়ে বানিয়ে চিটাগং এনেছে এখান থেকে ফুয়েল নেবার জন্য। তো ইউএসের একটা নজর রয়ে গেছে চিটাগং পোর্টের দিকে, সোনাদিয়া পোর্টের দিকে। তো চিটাগং পোর্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট। এটা নিয়ে হঠাৎ করে আমি চাইলাম আর দিয়ে দিল, এরকম ভাবার কোনো কারণ নেই। এই মুহূর্তে পরিস্থিতি আগে যেটা ছিল, অনেক দিনের একটা প্রসেসের মধ্যে গিয়ে একটা সিম্বায়োটিক একটা রিলেশনস তৈরি হয়ে গিয়েছিল, যে আমাদের অ্যাক্ট ইস্ট পলিসি আর বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট ইত্যাদি ইত্যাদি, ট্রানজিট রুট এগুলো একটা সিম্বায়োটিক একটা প্যারালাল একটা ইসের মধ্যে চলছিল।
কিন্তু এখন তো এটা বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ হয়ে যাওয়ার পর তুমি ইন্ডিয়ার অ্যাক্ট ইস্ট পলিসি তো আমরা এদিকে গিয়ে আবার মিয়ানমার দিয়ে ঢুকেছি, সিটুয়েতে গিয়ে বে অফ বেঙ্গলের অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছি, পুরোটাই পাল্টে গেছে। তো এই মুহূর্তে আমি গিয়ে চাইলাম যে আমাকে মৈত্রী সেতু খুলে দাও, চট্টগ্রাম পোর্ট আমাকে দিয়ে দাও, ট্রান্সশিপমেন্ট দিয়ে দাও, আর তারেক রহমান এটা দিয়ে দেবেন। এই মুহূর্তে এটা ভাবার কোনো কারণ নেই, কারণ তাকে মাথায় রাখতে হবে চিটাগং পোর্টটা প্রতি চায়নার একটা ব্যাপার আছে, চায়নার একটা বক্তব্য থাকবে, ইউএসের একটা বক্তব্য থাকবে, পাকিস্তানের একটা বক্তব্য থাকবে, তাই না? এগুলো সমস্ত কিছু আমি কতটুকু দিচ্ছি সেটাও নির্ভর করবে। হ্যাঁ, আমি কতটুকু তাদের ট্রান্সশিপমেন্ট দিচ্ছি, আমি তাদের পণ্য আমাদের ভেতর দিয়ে নেপাল বা ভুটানে যাওয়ার জন্য কতটুকু সুযোগ দিচ্ছি, এগুলো থাকবে। তাছাড়া অন্যান্য পুরনো ইস্যুস তো রয়েই গেছে, তিস্তা ওয়াটার, ফারাক্কা ইত্যাদি ইত্যাদি তো রয়েই গেছে, এগুলো তো থাকবেই। তো সমস্ত কিছু মিলিয়ে এই মুহূর্তে মাত্র আজকে বা কালকে গভর্নমেন্ট গঠন হয়েছে, এই মুহূর্তে তো এত কিছু এত স্পষ্ট করে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমরা শুধু ধারণা করতে পারি, আমরা শুধু আশা করতে পারি সম্পর্ক ভালো হবে, ভালো হতেই হবে, কারণ এত বড় একটি দেশ তিন দিক থেকেই বাংলাদেশকে ঘিরে রেখেছে, তাই না? তো বাংলাদেশের ইন্ডিয়াকে তো অস্বীকার করে কিছু করার উপায় নেই, এটা তারেক রহমানই হোক বা যাই হোক। আগামী দিন ভালোই হবে আমার মনে হয়, মানে লেটস হোপ ফর দ্য বেস্ট। অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা এত সময় শুনছিলাম এবং সমৃদ্ধ হলাম বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে। নতুন সরকার গঠন হওয়ার পর কি হবে, প্রত্যাশা, আশা, সব গোটা বিষয় নিয়ে আমরা এতক্ষণ শুনলাম। আমাদের সঙ্গে ছিলেন বরিষ্ঠ সাংবাদিক রাজ্যের মানুষ পাল মহাশয়, ওনার মুখ থেকে। আগামী দিনেও আমরা এরকম বিভিন্ন বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে থাকব। আপনার সঙ্গে থাকবেন নিউজ নয়ের পর্দায়, চোখ রাখবেন। নমস্কার।